বাংলাদেশ তার একটা নতুন একটা ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। রাষ্ট্রকে পুনর্নির্মাণ করবার একটা গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষত গত ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে রাষ্ট্রের সংস্কার এবং পুনর্নির্মাণের যে আলোচনাটা উঠছে, সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে এই কারণে আমি এই কথা বলছি, ধরুন এই বইয়ের ভূমিকাতেই মধুর আহমেদ লিখেছেন যে 1972 সালে যখন বাংলাদেশ রাষ্ট্রের গঠন প্রক্রিয়া শুরু হয়, তখন কতগুলো অত্যন্ত সুন্দর ডেমোক্রেসির জন্য চেরিশড, ডেমোক্রেসির জন্য কতগুলো গোল্ডেন প্রিন্সিপলস গ্রহণ করা হয়েছিল। এই কথাটা এই বিবরণ হিসেবে সত্য, বুঝবার ক্ষেত্রে ওনার সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। সেই পার্থক্যটা 54 বছর পরে আজকে পুনর্নির্মাণের সময় আলোচনা করা জরুরি। প্রতারণা দিয়ে ইতিহাসকে এগিয়ে নেওয়া যায় না। বাংলাদেশের 4টা প্রিন্সিপলস এর মধ্যে একটা সমাজতন্ত্র ছিল। এর চাইতে বড় প্রতারণা 72-এর সংবিধানে হতে পারে না। আমরা সমাজতন্ত্রের জন্য লড়াই করেছি, বা সমাজতন্ত্র যে অর্থে সাম্যের জন্য লড়াই করা, গণতান্ত্রিক সাম্যের জন্য লড়াই করা, সেইটা তৎকালীন আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। ওটাকে নেওয়া হয়েছিল এ কারণে যে ওই সময় যারা সমাজতন্ত্রের সংগ্রাম করতেন, তাদেরকে পলিটিক্যালি ডিজাইন করার জন্য, ঠিক রাষ্ট্রকে একটা সমাজতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। এটা একটা প্রতারণা। এই যে এই সময় যে নতুন সংস্কারের সময় এই শব্দটা বাদ দিয়ে দেওয়ার কারণে একটা পাপ মুক্ত হয়েছে এই সময়কার শাসক শ্রেণী, কারণ ওই ধরনের পাপাচারের কোনো অর্থ হয় না। সমাজতন্ত্র বলতে কখনোই পশ্চিমে কখনোই একদলীয় শাসন ব্যবস্থাকে সমাজতন্ত্র বলা হয় নাই। গণতন্ত্র যেমন একটা জীবন ব্যবস্থা, তেমনি সমাজতন্ত্র একটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক একটা ব্যবস্থা। সেই প্রতারণামূলক ছিল। দ্বিতীয়ত হচ্ছে যে ধরুন, এটা কে না জানেন এখানে যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এগুলো হচ্ছে এখন ইউনিভার্সালি স্বীকৃত, তখনও ছিল মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাংলাদেশের সংবিধানে তখনও ছিল, এখনো আছে মৌলিক অধিকার বলে একটা চ্যাপ্টার আছে, অথচ এগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে আদালতের মানে আইনের মাধ্যমে এনফোর্সেবল কোন প্রিন্সিপলস হিসেবে প্রতিষ্ঠা করা হয় নাই। ফলে কতগুলো ফাঁকা বুলি আর বাস্তব অর্থে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যেগুলোর উপর কমিটমেন্ট থেকে এগিয়ে যেতে হয়, সেটা দুই জিনিস। 3, রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া, আমি কোনো সমাজতন্ত্রের কথা বলছি না, গণতন্ত্র শব্দটাই তো পশ্চিমে আপনারা জানেন। তো ধরুন আমরা যারা ইতিহাস পড়তে পছন্দ করি বা ইতিহাসের দর্শন পড়া দরকার বলে মনে করি, এখানে এরকম অনেকেই আছেন। কেন করি? পড়া তো একটা কষ্টের ব্যাপার। আমার ফরাসি বিপ্লবের ইতিহাস পড়ে লাভ কি? এটা তো আমাকে অন্য বস্ত্র এনে দিবে না, কারণ বইপত্রের জন্য খরচ হবে। কিংবা সেই ফিলাডেলফিয়ায় কি করে সংবিধান 1776 সালে এই তখনকার শাসক শ্রেণী তৈরি করেছিল, লেবেল বুর্জোয়াজি, সেইটা আমার জানাবার দরকারটা কি? দরকার এই জন্য যে আমি যখন বহু বছর পরে বহু দূরে বসে একই ধরনের প্রিন্সিপলস রাজনৈতিকভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করছি, আমরা একটা নতুন অন্য জনগোষ্ঠী, তখন অতীতে কিছু কিছু ভালো কাজ কিভাবে হয়েছিল, তা করবার পদ্ধতি কি, সেইটা বুঝবার জন্য, সেই অভিজ্ঞতা থেকে নিজেদের কাজে লাগাবার জন্যই তো আমরা পড়ি। তাহলে বাংলাদেশে প্রথম যেদিন সংবিধান তৈরি করবার জন্য বলা যে সংবিধান সভা বলে, যেটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে ধরে না যে ঘোষণা দেওয়া হইল, সেটা তো বাংলাদেশ রাষ্ট্রের একটা নতুন রাষ্ট্রের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল না। পাকিস্তানের মধ্যে, অখণ্ড পাকিস্তানের মধ্যে পূর্ব এবং পাকিস্তানের উভয়কে মিলে তার জন্য যে রাষ্ট্রের একটা সংবিধান তৈরি করবার ছিল, পূর্ব পাকিস্তান থেকে তৎকালীন যারা মনোনীত হয়েছিলেন, একটা নির্দিষ্ট যুদ্ধ পূর্ব, স্বাধীনতা যুদ্ধ পূর্ব যে রাজনৈতিক আশাকাঙ্ক্ষা মানুষের ছিল, সেইটাকে রিফ্লেক্ট করবার জন্য যে কমিটিটা হয়েছিল, যে সংসদ হয়েছিল, সেইটা তো স্বাধীন বাংলাদেশ। তার মধ্যে কয়েক লক্ষ লোকের মৃত্যু, যুদ্ধের মধ্য দিয়ে যে মানুষের নতুন এম্পাওয়ারমেন্ট, নতুন যে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেইটা তো তাদের প্রতিনিধিত্ব করবার কথা ছিল না।